আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ২৪ শুরু করছি। এখন যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হলো ওরা বঞ্চিত। এই কবিতাটি এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে এভাবে বলা হয়েছে যে কি নির্মম পরিহাস, বুক ফেটে বেরোয় চিৎকার, কলিজা ভেঙে পড়ে, লাখো লাখো মানুষ আজ নিরাশ্রয়, নিদারুণ কষ্ট, সারা বাংলা বন্যায় কবলিত, কি করুণ প্রকৃতি, ঘরে ঘরে দুর্যোগ। আজ ২০০৭ এর শেষ প্রান্তে ৯৮ ও ৭৪-এর দুর্ভিক্ষ জেগে ওঠে, ৮৮ও ছুঁয়ে যায়। এটা হলো বন্যা নিয়ে একটা কবিতা লেখা। এই বন্যাটা হয়েছিল ২০০৭-এর শেষের দিকে। ২০০৭-এর শেষের দিকে এই বন্যাটা হয়েছিল, কিন্তু এখানে বলা হয়েছে আজ ২০০৭ এর শেষ প্রান্তে ৯৮ ও ৭৪-এর দুর্ভিক্ষ জেগে ওঠে, ৮৮ও ছুঁয়ে যায়। দেখুন, ৮৮-তে প্রবল বন্যা হয়েছিল, তখন এরশাদের সময়। ৮৮ও ছুঁয়ে যায় বলা হয়েছে। ৮৮-তে বন্যার পর এটা কিন্তু বড় বন্যা হয়েছিল। এরপর আবার ৯৮ সনে আরেকটা বন্যা হয়। ৯৮ সনের যে বন্যা সেটাও কিন্তু ৮৮ও ভেদ করে যায়। ৮৮-র চেয়েও আরও বড় বন্যা হয় ৯৮ সনে, কিছুটা বড়। এবং এই জন্য বলা হয়েছে যে ৭৪-এর দুর্ভিক্ষ জেগে ওঠে। কারণ দেখুন, বন্যা হলে দুর্ভিক্ষ তো স্বাভাবিক, সব কিছু তলিয়ে যায় পানির নিচে, ঘর বাড়ি, তারপর গরু ছাগল, মানুষ নিরাশ্রয় হয়ে পড়ে। তো এটা অটোমেটিকলি দুর্ভিক্ষ দেখা দেয় বন্যা কবলিত এলাকায়। এই জন্যেই তো মানুষ দেখুন বিভিন্ন সংস্থা থেকে ত্রাণ সামগ্রী পাঠায়, সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠায়। কী কারণে? তখন দুর্ভিক্ষ জেগে ওঠে, এ কারণেই। তো আমরা দেখুন, এই জন্য বলা হয়েছে যে ৮৮ও ছুঁয়ে যায়। তো ২০০৭-এর শেষ প্রান্তে বন্যা হয়েছিল, ওই ২০০৭-এর বন্যাকে নিয়ে এই কবিতাটি লেখা। বাংলার প্রত্যন্ত অঞ্চল বন্যার ভয়াল থাবায় নিমজ্জিত, কেউ নেই পাশে দাঁড়াবার, হাজার হাজার ঘর বাড়ি অথই পানির তলে, কোথায় গরু ছাগল, কোথায় শস্য পণ্য, কোথায় বা নিজেদের নিরাপত্তা। আসলে বন্যা হলে পরে নিরাপত্তার চরমভাবে অভাব হয়। কেউ বন্যায় কবলিত হয়, ক্ষতিগ্রস্ত হয়, আবার সেই সুযোগে এক শ্রেণীর মানুষ আছে লুটপাট করতে ব্যস্ত হয়। কারণ আপনি দেখুন, অনেকের গরু বাছুর ছাগল আছে, অনেকেই যে নিয়ন্ত্রণ রাখতে পারে না। দেখা যায় এক শ্রেণীর মানুষ আছে সেগুলো লুটপাট করে, আবার অনেকের ঘর বাড়ি লুটপাট করে। এরকমও এক শ্রেণীর মানুষ আছে। এদিকে নিরাপত্তার এই জন্যে নিরাপত্তা বড়ই কঠিন হয়ে পড়ে বন্যা হলে। তো ভেসে গেল নারীর স্বপ্ন সংসার, মলিন হলো মুখ, ক্ষান্ত হলো সর্বস্ব। আসলে একটা বন্যা হলে দেখুন, নারী কি আর পুরুষ কি, উভয়ের মুখ মলিন হয়ে যায়। কারণ সব কিছু ভেসে চলে যায়, সংসার ভেঙে যায়। সংসার সেই সংসার তো আর থাকে না, কারণ ঘর বাড়ি সব তলিয়ে যায়, ভেঙে যায়, বন্যায় ভেসে নিয়ে যায়। তো সংসার তো আর সংসার থাকে না। এই জন্যই বলা হয়েছে যে ভেসে গেল নারীর স্বপ্ন সংসার। ঠিক আছে, মলিন হলো মুখ, ক্ষান্ত হলো সর্বস্ব। আসলে সব কিছু শেষ হয়ে যায় তখন। পেটে ভাত নেই, মাথায় তেল নেই, সন্ধ্যাবাতি দেবার কেরোসিনটুকু নেই। আসলে সন্ধ্যাবাতি দেবে কোথায়? কারণ বাড়ি ঘরই তো তলিয়ে যায়। এই জন্যে সন্ধ্যাবাতি দেবার কেরোসিনটুকু নেই। ঘরে তো কিছু থাকেই না, তারপরেও এটাই ভাব প্রকাশ করা হয়েছে মাত্র। কে হাত বাড়াবে? আসলে কে হাত বাড়াবে? অনেকেই হাত বাড়ায়, তারপর কাঙ্ক্ষিত হাত আমরা দেখি না। কাঙ্ক্ষিত সরকার হোক, বিভিন্ন সংস্থা হোক, কাঙ্ক্ষিত যেটা সেটা তাদের পাশে যেভাবে দাঁড়ানোর প্রয়োজন সেভাবে আমরা দেখি না। এই জন্যে বলা হয়েছে কে হাত বাড়াবে। এটা আবেগময় কথা বলা হয়েছে। ডুকরে ডুকরে কাঁদে যুবতী কন্যা,
নাই বস্ত্র নাই পর্দা, কোথায় খাওয়া কোথায় থাকা, বাকরুদ্ধ হয়ে আসে। আসলে যুবতী কন্যা যারা আছে তারা কিভাবে চলবে, তারা কিভাবে থাকবে, তাদেরও একটি কিন্তু সবারই আত্মসম্মান আছে, মর্যাদা আছে। কিন্তু যদি বন্যায় সব কিছু তলিয়ে যায়, ডুবিয়ে যায় বাড়িঘর, তাহলে তাদের মানে অস্ফুট ব্যথা, বাকরুদ্ধ ব্যথা, এটা শোনার কেউ নেই। ওদের দীর্ঘশ্বাস হয়ে যায় আরও শুধু নীরব আর্তনাদ। ওরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, শুধু নীরব আর্তনাদ ছাড়া কিছুই নাই। হ্যাঁ, আর ওরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আসলে মৌলিক অধিকার থেকে কে না বঞ্চিত? তো যাই হোক, আমরা বন্যা কবলিত এলাকার মানুষের পাশে থাকব, এবং সরকারিভাবেও সরকারও তাদের যে কোনো বন্যা কবলিত এলাকায় সরকারও যথার্থ পরিমাণ পাশে থাকবে, এই আশা ব্যক্ত করে পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।